শুরু করছি প্রেয়সীর হৃদয় ব্যাকুল উপন্যাসের ষষ্ঠ পর্ব। লিখেছেন নাবিলা ইশক। ডিনার শেষে সাবিয়া চুপচাপ সোফায় বসে। ওরও তার পাশে বিড়াল ছানার মতো ঘুরঘুর করছে। মুখে যা আসছে বলছে, এটা সেটা নিয়ে তর্ক বিতর্ক করছে। কিন্তু সাবিয়া কিছুই শুনছে না, অন্যমনস্ক হয়ে আছে। ওরও এক সময় সুমিতা বেগমের পিছু লাগলো। সাবিয়া এই সুযোগে উঠে চলে এলো নিজের রুমে। কিছুক্ষণ বিছানায় বসে রইল। দেয়াল ঘড়িতেই রাত 10:33। বাড়ির মানুষ এখনো সজাগ। সাবিয়া বই নিয়ে টেবিলে বসলো। পড়ায় মনোযোগী হবার চেষ্টা করছে। আধ ঘন্টা খানিক পরেও মনোযোগ হারিয়ে ফেলছে। বই বন্ধ করে বেলকনিতে দাঁড়ালো। ঠান্ডা বাতাস বইছে, আকাশ ডাকছে। বৃষ্টি আসবে মনে হয়। অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশের পানে বিষণ্ণ চোখ মুখ নিয়ে তাকিয়ে রইল। এক অসহায় যন্ত্রণা বুকে তোলপাড় সৃষ্টি করছে। খেয়াল করলো বাড়ির লাইট সোর্স অফ হয়ে গিয়েছে। তার মানে সবাই নিজেদের রুমে চলে গিয়েছে। বাড়িটা এখন শান্তশিষ্ট, সম্পূর্ণ নিস্তব্ধতায় ঘেরা। মুহূর্তেই সাবিয়া বৃষ্টির ফোঁটা অনুভব করলো মুখমণ্ডল জুড়ে। বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। বাতাসে উঠিয়ে বৃষ্টি তার শরীর স্পর্শ করছে। এখানে দাঁড়িয়ে থাকলে ভিজে যাবে দেখে কার্টেন্স লাগিয়ে দরজা ছেড়ে ভেতরে চলে গেল। ঘড়ির কাঁটায় রাত 12টা। বৃষ্টির মধ্যে তো অয়ন আসবে না, সাবিয়াকেও যেতে হবে না। মনে মনে নিজেকে মানিয়ে ঘুমানোর জন্য তৈরি হচ্ছিল। তবুও মন আকুপাকু করছে। এই ঝুম বৃষ্টিতে অয়ন আসবে নাকি? না, আসবে না। অয়ন একদম আসবে না। আর আসলেও সাবিয়া যাবে না। মন মানসিকতা শক্ত করে শুয়ে পড়ল। বিছানায় এদিক সেদিক ঘুরেও ঘুমাতে পারছে না। বৃষ্টির শব্দ বেলকনি থেকে ভেসে আসছে। হুট করে সাবিয়া লাফিয়ে উঠল। ছাতা হাতে দৌড় লাগালো ছাদে। হাঁপাতে হাঁপাতে দম বন্ধ হবার জোগাড়। অন্ধকার সঙ্গে প্রখর বৃষ্টির মধ্যে অয়নকে দেখতে সাবিয়ার সময় লাগলো না। টান টান হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা এত তেজি। এই ঠান্ডা বাতাসের মধ্যে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার মানে হয়? সাবিয়া এগিয়ে আসলো না। ছাতা মাথায় দিয়ে এখান থেকেই বলল, বাসায় যাও। অয়ন ঠায় দাঁড়িয়ে, কথা শুনছে না একদম। সাবিয়ার রাগ লাগলো। ইচ্ছে করছে চলে যেতে, পাও বাড়িয়েছে, কিন্তু যেতে পারছে না। ফিরে তাকিয়ে দেখলো অয়ন লাফিয়ে তাদের ছাদে চলে এসেছে। তাকে এগিয়ে আসতে দেখে সাবিয়ার বুক কেঁপে উঠল। নিজেকে যত সম্ভব শান্ত করে বলল, কি এমন জরুরি কথা যে এই বৃষ্টির মধ্যে বলতে হবে? ভালোবাসি। সাবিয়ার হাতের ছাতা নড়ে উঠল। শক্ত করে না ধরলে হয়তো পড়ে যেত। অয়ন আবারও বলল, আমি আপনাকে ভালোবাসি। বাচ্চামো ছেড়ে দাও অয়ন, তোমার সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে সামনে। আমাকে ভালো লাগা এটা তোমার কিছুক্ষণের মোহ, একসময় কেটে যাবে। 5 বছর তো হলো, আর কত? বৃষ্টির মধ্যে ভেজা অবস্থায় দাঁড়ানো অয়ন উচ্চস্বরে প্রশ্ন করল, কাটে না কেন এই মোহ? আরো 5 বছর অপেক্ষা করতে হবে নাকি সারা জীবন? সাবিয়ার মাথা ঘোরাচ্ছে। আর এক মুহূর্তে এখানে থাকা সম্ভব নয় তার পক্ষে। ফিরে যাও, এইটা বলেই সাবিয়া পা বাড়ায় চলে যাবার জন্য। পেছন থেকে অয়ন তার হাত চেপে ধরে। পরপর মাথার উপর থেকে ছাতাটা সরে যায়। মুহূর্তেই ভিজে গেল সে। অয়ন হাত ছাড়ল না, কাছে এসে দাঁড়ালো। কণ্ঠ যত সম্ভব শান্ত করে বলল, আমাকে ভালোবাসা যায় না সাবিয়া, এটা অসম্ভব। আমরা একটা সমাজে বসবাস করি অয়ন। এখানে কিছু রীতিনীতি আছে। মানুষ কি বলবে এটার গুরুত্ব দিতে হবে। আচমকা সাবিয়া নিজেকে অয়নের বাহুডোরে আবিষ্কার করলো। শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। রীতিনীতি, সমাজ, লোকজন, আমি কিছুর পরোয়া করি না। আমি শুধু আপনার পরোয়া করি। আমি শুধু আপনাকেই ভালোবাসি। আমি চাই আপনিও আমাকে ভালোবাসুন। সাবিয়া নিশ্চুপ হয়ে অয়নের বুকে পড়ে রইল। নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা করছে না। ক্লান্ত হয়ে পড়েছে সে।
অয়নকে কিভাবে বোঝাবে তার মনের কথাগুলো? কিভাবে বোঝাবে এই সমাজ তাদের মেনে নিবে না, পরিবার মেনে নিবে না? সাবিহা অস্পষ্ট স্বরে বলল, কেউ মেনে নিবে না। আপনি যদি চান সবাই আমাদের মেনে নিক, আমি সবাইকে মানাতে বাধ্য করব। সাবিহা কাঁদতে শুরু করেছে। তোমার সাথে আমাকে মানাবে না তুমি? আমি মানিয়ে দেব। ম্যাচুরিটি বাড়াতে হবে তো বাড়াবো। এখন থেকে দুনিয়ার সম্মুখীন হতে হবে হব। আপনার ড্রাইভার নেওয়ার জন্য কাজ করতে হবে তো আমি কাজ করতে শুরু করব। সাবিহা, আপনি শুধু আমাকে ভালোবাসার চেষ্টা করুন, আমার অপেক্ষা করুন, আমাকে কিছু বছর সময় দিন। সাবিহার কেমন গলে গেল। চোখ জোড়া বন্ধ করে অয়নের মিষ্টি কথাবার্তা শুনতে থাকলো। এগুলো শুনতে কতই না ভালো লাগছে। আসলেই কি সম্ভব? অয়ন এখনো অনার্সে, সম্পূর্ণ পৃথিবী দেখা বাকি তার। বাইরের সুন্দর পৃথিবী ঘুরে এসে কি সাবিহাকে তখনও ভালোবাসবে? এভাবেই তার জন্য পাগল থাকবে? অরুর ইন্টার ফার্স্ট ইয়ারের রেজাল্ট আউট হয়েছে, ভালো করেছে। 4-5 দিনের মাথায় ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে এসেছে। রেগুলার ক্লাস অ্যাটেন্ড করছে আর সন্ধ্যায় দৌড়ে তন্ময়দের কাছে হায়ার ম্যাথমেটিক্স করাচ্ছতেই চলে আসে। তন্ময় দৈনন্দিন জীবনের মতো একই ব্যবহার করে। অরুর আবেগী মন, ব্যাকুলতা, তীক্ষ্ণ নজর কিছুই যেমন সে চোখে পড়ে না। কিন্তু দিন যাচ্ছে আর অরুর অস্থিরতা মাত্রা বেড়ে চলেছে। যেমন মাসখানেক আগে হুট করে বালিশ বুকে জড়িয়ে কেটে কেটে টিস্যু দিয়ে ঘর ভর্তি করে ফেলেছে। এখন কান্না কেন করেছে নিজেই জানে না। সেদিন তন্ময় তার মেসেজ সিন করেনি দেখে অরু সারাদিন খাওয়া দাওয়া করলো না। পরশু কল করেছে, তার কল রিসিভ করেনি দেখে সারাদিন চোখের কোণে জল নেই, পুরোটা বাড়ি ঘুরেছে। গতকাল ভাত খেতে বসে হুট করে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে সর্দি চোখের জল দিয়ে চোখ মুখ ভরে ফেলেছে। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব সকলেই চিন্তিত সুরে প্রশ্ন করেছেন, কি হয়েছে আম্মা? প্রত্যুত্তরে ওর নাক টেনে বলেছিল, আমাকে ভালো ডাক্তার দেখাও না কেন তোমরা? আমাকে কি ভালোবাসো না? আমার সারাটা বছর ঠান্ডা লেগে থাকে কেন? আনোয়ার সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, আম্মা তুমি সারা রাত এসি ছেড়ে শুয়ে থাকো, শরীরে কাঁথা জড়াও না, তো ঠান্ডা তো লাগবেই। তুমি চলো, আমরা এখন ডাক্তারের কাছে যাব। বাবার আদরে কথাবার্তায় ওর মন ঠান্ডা হয়েছে ঠিকই, তবে আজকে আরেক কাণ্ড ঘটতে চলেছে। অরুর বেশ কিছু ক্লাসমেটসদের বয়ফ্রেন্ড আছে এবং তাদের থেকে শুনেছে কাল ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। এই দিন ভালোবাসার মানুষদের উৎসবের দিন। প্রেমিক প্রেমিকেরা ঘুরতে চায়। অরুও যেতে চাই তন্ময়ের সাথে, কিন্তু তন্ময় আর সে তো প্রেমিক প্রেমিকা না। তাহলে এখন অরু চাই প্রেমিকা হতে, আর তার প্রেমিক হিসেবে তন্ময়কে চাই। দরজার ছিটকানি আটকে সেলফোন হাতে অরু বিছানার মধ্যে বসলো। সাথে এনেছে টিস্যু বক্স। যদি তন্ময় তার সাথে যেতে না চাই তাহলে ওর কাঁদবে, কেঁদে কেটে তন্ময়কে শোনাবে, শুনিয়ে রাজি করাবে। প্রথম কলে রিং বেজেছে কিন্তু ধরেনি। দ্বিতীয় কলে তন্ময় রিসিভ করেছে। ওরও চুপ করে রইল। ওপাশ থেকে তন্ময়ের গম্ভীর রাতের গম্ভীর স্বর শোনা গেল। কি হয়েছে? ওরু মিনমিনে স্বরে বলল, আপনি কি কাল ফ্রি? বুঝিনি। ওরু এবার উচ্চ স্বরে বলল, আপনি কি কালকে আমাকে নিয়ে বেরোবেন? কেন? আমি ঘুরতে যেতে চাই। কাল নয়, অন্য একদিন যাস। সাবিয়াকে বলে দিব, নিয়ে যাবে। না। তন্ময় ধমকের সুরে বলল, কি না? ধমক খেয়ে ওর মুখটা অন্ধকার হয়ে গেল। ইনিয়ে বিনিয়ে বলল, আমি আপনার সাথে যাব, অফিস আছে। আপনি কি ছুটি নিতে পারবেন না একটা দিন? পারবো না। ওরও নাক ফুলিয়ে চলেছে, চোখের কোণ লাল হয়ে গেছে তার, কেঁদে দিবে দিবে ভাব। আপনার কি আমার প্রতি একটুও মায়া নেই? আপনি আমাকে দেখতেই পারেন না তাই না? আপনার ওসব মেয়ে ভালো লাগে, আমাকে ভালো লাগে না। চাচুরে ফোন দে তো। ওরও কল কেটে দিল ভয়ে। এগুলো যদি তার বাবাকে বলে ওরও অনেক কষ্ট পাবে। বাবা কি ভাববে তাকে?
ছোট থেকে যাকে ভাই বলে গেছিস, এখন তাকে বিরক্ত করিস? এই শিক্ষা দিয়েছি তোকে? ভয়ে ওরও কাঁদতে বসলো। তন্ময় কল করেছে। ওরও কান্না থামিয়ে ধরলো, নাক টানার মধ্যে বলল, আর বলবো না, হ্যাঁ, এগুলো একদম বলবো না। আপনি বাবাকে কিছু বলেন না। এই যে কান ধরেছি। তন্ময়ের গলার স্বর মুহূর্তে নরম শোনা গেল, একটু তাড়াহুড়ো শোনালো বটে। কান্না থামা, কথা শোন। ওরুর ফোনে চার্জ চলে গেল, ফোনও যাচ্ছে না। ওরু কথা বলুক, কথা বললেই বিপদ। সেলফোন চার্জে দিয়ে ওরু ঘুমাতে গেল। তার শুধুই কান্না পাচ্ছে। বালিশ ভিজে ছাড়খাড়। তন্ময় তাকে বোনের নজরে দেখে, আর সে? ওরু আসলেই নির্লজ্জ। সকালে ঘুম থেকে উঠে দেখে চোখ মুখ ফুলে কলা গাছ। আয়নায় নিজেকে নিজেই দেখে লাফিয়ে উঠল। এই চেহারা নিয়ে নিচে গেলে তাকে সবাই আস্ত খেয়ে ফেলবে। গোসল নিয়ে নিশ্চয়ই ফোলাভাব চলে যাবে। ওরু সকাল সকাল গোসল নিল না, চোখ মুখ ফুলেই রয়ে গেছে। কলেজ ড্রেস পরে মাথা সহ মুখ স্কার্ফ দিয়ে পেঁচিয়ে নিচে নেমে এলো। দীপ্ত তৈরি হয়ে ব্রেকফাস্ট খাচ্ছে। ওরু তার পাশে বসে ধীরে সুস্থে খেয়ে বের হলো। সাইকেল নিয়ে বেরিয়েছে। মেধায় রাস্তাঘাটে নজর বলাতে বলাতে যাচ্ছে। সবখানে গোলাপ ফুল আর গোলাপ ফুল, যেমন সম্পূর্ণ বাংলাদেশ ফুল ছাড়া আর কিছুই নেই। কলেজের সামনে ফুলের মেলা বসেছে আজ। ওরও 100 টাকা দিয়ে একটা গোলাপ কিনেছে এবং সেটাকে নিয়ে পুরো ক্লাস জুড়ে কাহিনী করলো, যেন তার পার্সোনাল ডায়েরির এক পেজে দুটো ছেলে মেয়ে এঁকেছে। উপরে সুন্দরভাবে লিখেছে ভালোবাসা দিবস। ছেলেটার মাথার উপরে লিখেছে তন্ময়, আর মেয়েটির মাথার উপরে লিখেছে ওরু। তারপর গোলাপ ফুলটার মধ্যে লাগিয়ে দিল। পাশে বসা মার্জি ঝিমিয়ে ঝিমিয়ে এগুলো দেখছে। ঘুমন্ত কণ্ঠে বলল, তন্ময় ভাই এগুলো দেখলে তোরে এক থাপ্পড়ে সুইজারল্যান্ড পাঠিয়ে দিবে। এইভাবে বলবি না, আমি কষ্ট পাই। আহারে আমার সোনাটা, কষ্ট তো পাবাই, ফাঁদে যে পড়ছো। সবগুলো ক্লাসে অমনোযোগী ছিল ওরু। ক্লাস শেষে ক্যাম্পাসে পা ঝুলিয়ে বসে থাকলো। এহসান বাদাম এনেছে, সেগুলি খাচ্ছে হেলে তুললে। এহসান কথায় কথায় বলে ফেলল, এই ওরু, তন্ময় ভাইয়ের গার্লফ্রেন্ড নাই রে? আমার মনে হয় তার গার্লফ্রেন্ড আগুন সুন্দরী হইব। তিনি নিজেই যেই সুন্দর। সেদিন সন্ধ্যায় একটা মায়ের সাথে দেখছিলাম। ওইটা মায়া ছিল না, পরি, বুঝতে পারিনি। এত সুন্দর। মার্জির ঠোঁট কামড়ে আর চোখে ওরুর দিকে তাকালো। ওরু ঠোঁট নাক ফুলাচ্ছে, কেটে দিবে। ভাবতে না ভাবতেই দেখলো ওরুর গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। মার্জি এহসানকে বুঝতে না দিয়ে আলগোছে ওরুকে নিয়ে সরে এলো। চোখ মুখ মুছে দিয়ে বলল, বোকা তো তুই। ভাইয়া কাজ করে সেখানে শত শত মেয়েরা আছে, যেমন তোর আশেপাশে কত শত ছেলেরা। তুই 2-1 জনের সঙ্গে তো কথা বলিস, তাই না? তো তেমন সেও বলে। এটা কি সিরিয়াস নেওয়ার কি আছে? ওরুর কান্না থেমে গেল। তাই তো, আমি তো সেভাবে ভেবে দেখিনি। মার্জি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর মধ্যে সুমনা এসে সামনে দাঁড়ালো। তার সাথে এসেছে সাঙ্গপাঙ্গ। সুমনার হাতে গোলাপ ফুলের বাগান। ওরুকে দেখিয়ে বলল, এগুলো সব পেয়েছি। চকলেট ডে, টেডি, সবটিতেই আমার বাড়িঘর ভরিয়ে ফেলে ছেলেরা গিফট দিয়ে। কি একটা অবস্থা! তা তুই একটাও পাসনি? ওরু যেতে যেতে বলল, খোলা বাজারে মাছি বেশি থাকবেই। সুমনা রেগে গেল, দৌড়ে তাকে ধরবে তার আগে মার্জি সামনে এসে দাঁড়ালো। চোখ রাঙিয়ে তাকালো সুমনার দিকে। তারপর ওরুর সাথে চলে এসেছে। যে যার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। গেটের সামনে আসতে চমকে গেল ওরু। তন্ময় দাঁড়িয়ে। ওরুর চোখ জোড়া পিটপিট করছে। সত্যি দেখছে তো? তন্ময় ভীষণ রেগে, তার চোখ মুখ থেকে আগুন বেরোচ্ছে যেমন। ওরু ভয় পেল, গতকালের জন্য লোকটা এখনো রেগে আছে নাকি? ওরুকে কি মারতে এসেছে? ওরুর পেছনে দাঁড়ানো মার্জি আর এহসান একটু পেছনে চেপে গেল। তন্ময় তাদের দিকে এসে নিজেকে শান্ত করলো। ওরুর হাতে সাইকেল নিয়ে এহসান হাতে দিয়ে বলল, বাড়িতে পৌঁছে দিতে পারবে না? জি ভাই, পারবো, ধন্যবাদ। তারপর শক্ত করে ওরুর হাত ধরে নিয়ে চলেছে। ওরু ভ্যাবলার মতো পিছু পিছু যাচ্ছে। মোড় থেকে তন্ময় রিক্সা নিয়েছে। ওরু উঠে বসতেই
সেও পাশে উঠে বসেছে। কণ্ঠে তীব্র রাগ নিয়ে বলল, তুই ফোন বন্ধ করেছিস কেন? আমি করি নাই তো, চার্জ ছিল না। চার্জ ছিল না যেহেতু আমি কল দিছিস কেন? তারপর ফোন চার্জ দিয়ে কল ব্যাক করিসনি কেন? তন্ময় ঝাড়ি খেয়ে কেঁপে উঠেছে দৃশ্যমান রূপে। চোখ মুখ অন্ধকার করে বলল, আমি ভেবেছি আপনি কথা বলতে চাচ্ছেন না। তন্ময় ওর মাথায় আঙুল ঠেকিয়ে বলল, এই ভাবনা কল দেবার আগে কই ছিল? কি জানি। আপনি কি বাবাকে বিচার দিতে চাচ্ছেন? হ্যাঁ, আমি তো বললাম আর বলবো না। তন্ময়ের জবাব নেই। ওরও ফ্যালফ্যাল নয়নে তন্ময়ের দিকে তাকিয়ে। সেই চেনা পারফিউমের ঘ্রাণ। ওর বুক কাঁপছে, শরীর জুড়ে শিহরণ বয়ে চলেছে। ইচ্ছে করছে তন্ময়ের শক্ত বড় হাতটা ধরতে, কিন্তু সাহসে কুলালো না। রিক্সা থেমেছে ধানমন্ডি 32-এর লেকের সামনে। তন্ময় নামতেই অরুও নামলো। চারপাশে তাকিয়ে হঠাৎ অরুর চোখ জোড়া জল করে উঠল। তন্ময়ের দিকে ফিরে বলল, আপনি আমাকে ঘুরতে এনেছেন? তন্ময়ের জবাব নেই, তবে আর চোখে ঠিকই অরুর হাস্যোজ্জ্বল চেহারায় কয়েকবার তাকিয়েছে। অরু তখন খুশিতে কত। তন্ময়ের আর চোখে তাকানোর লক্ষ্য স্থির করার সময় নেই। মান অভিমান, মন খারাপ, সবকিছু উধাও তার। একসময় অরুর কাঁধের ভারী ব্যাগটা তন্ময় নিজে হাতে নিল। মানুষের ভিড়ে অরু হারিয়ে যাচ্ছে দেখে ডান হাত নিজের হাতে নিয়ে ধরে রাখলো। মধ্যবয়সী চাচা ফুলের ডালা নিয়ে বসেছে মাঝ রাস্তায়। অরু সেখানে দাঁড়িয়ে বলল, একটা কিনে দিবেন আমায়? তন্ময় একটা না, বরং 10-12টা মিলিয়ে একটা বুকে বানিয়ে নিয়েছে। গোলাপ ফুলের বুকে হাতে নিয়ে অরু হাসতে লাগলো। হাসিতে তার চোখ জোড়া ছোট ছোট হয়ে গেছে। দুজন হেঁটে পৌঁছেছে পশ্চিমের রেস্টুরেন্টে। অরুকে দুপুরের খাবার খাইয়ে সম্পূর্ণ বিকেল জুড়ে ঘুরিয়েছে তন্ময়। অরু মাঝে মধ্যে রাস্তায় থেমে এটা সেটা খাচ্ছে তো কিছু একটা কিনছে। পৃথিবীর সকল ধৈর্য যেমন তন্ময়ের কাছে, আজ সে কিছুতেই অরুকে না বলেনি। অরু যা চাচ্ছে দিচ্ছে, যা বলছে করছে। বলা যায় আজকের দিনটা অরুর জীবনের সব থেকে সুন্দর দিন। আজকের তন্ময় অরুর জীবনে দেখা সব থেকে সুন্দর তন্ময়। রাতে 2টো বাজতে না বাজতেই তন্ময়কে শাহজাহান বাড়িতে দেখে কিংকর্তব্য বিমূঢ় উপস্থিত সকলেই। তাকে দেখি সবাই খুশি হবে নাকি চিন্তা করবে বুঝে উঠতে পারছে না। মোস্তফা সাহেব ড্রয়িং রুমে চেঁচামেচি শুনে বেরিয়ে এলেন। সাথে দৌড়ে এসেছে অরুও। দীপ্তর তন্ময় ভাইয়া চেঁচানো শুনে অরুর ঘুম ভেঙে গিয়েছে। সে আপাতত ঘুম চোখ নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে তন্ময়ের দিকে। সুমিতা বেগম এবং মুফতি বেগম কি রেখে কি করবেন দিশে পাচ্ছেন না খুঁজে। রান্নাঘরে ঢুকে চায়ের পানি বসিয়ে দিয়েছেন দ্রুত। তন্ময় এসে হাতের সব ডকুমেন্টস পেপারস টি টেবিলে ছুঁড়ে মারল। মোস্তফা সাহেব যখন টি টেবিলের সামনেই, এসব ডকুমেন্টস দেখে তিনি কিছুটা আন্দাজ করতে পেরেছেন। ছেলে তারা নিশ্চয়ই কোম্পানির আপডাউন সম্পর্কে জেনেছে। শান্ত ভঙ্গিতে সোফায় বসলেন। ছেলের চোখে চোখ না রেখে বললেন, বিজনেস নদীতে ভেসে যাক, তাতে তোমার কি? তোমার তো কিছু না। বাবার অল্প কিছু কথাতেই রেগে কোম্পানি ছেড়েছ। তোমার মা আমার কিছু কথায় ঘর বাড়ি ছেড়েছে, ভালো কথা। এখন কোম্পানি ভেসে যাক, ঘর বাড়ি উড়ে যাক। তন্ময় উল্টো দিকের সোফায় বসেছে। ডকুমেন্টসগুলো ঘুরিয়ে ফিরিয়ে মোস্তফা সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলল, দাদার একটা কথাই তুমি শহর ছেড়েছিলে, আমি তো শুধুমাত্র কোম্পানি ছেড়েছি। এখন তুমিও কি শহর ছাড়তে চাচ্ছ নাকি? আমার বাবার মতো অতটা চাইল্ডস আমি নই। আনোয়ার সাহেব মুখ চেপে হেসে উঠলেন। মোস্তফা সাহেব চোখ রাঙাতেই চেহারা শক্তপোক্ত করার মিথ্যে চেষ্টা করলেন। তন্ময় বলল, যোগ্যতা প্রমাণ করতে বলেছ, যোগ্যতা প্রমাণ করে দিলাম। তোমার টাকা পয়সা, দামি গাড়ি ব্যবহার না করে চলতে পেরেছি। অন্যের কোম্পানিতে চাকরিও করতে পেরেছি। তারপর ডকুমেন্টের ফ্রন্ট পেজ মেলে দিয়ে পুনরায় বলল, এইসব কিছু লিস্ট আমার চাই। গতকালের মধ্যে উল্লেখ্য সবগুলো কর্মচারীকে ডিসমিস করে দিবে। একটা ইম্পর্টেন্ট মিটিং বসাবে। বাকি কথা আমি কালই বলবো। শুভরাত্রি। তন্ময় উঠে চলে যাচ্ছে। সুমিতা বেগম পিছু ডাকলো,
তন্ময়, মা আমার অপেক্ষার জন্য অপেক্ষা করছে, এক্ষুনি ফিরতে হবে চাচি। তন্ময় বেরিয়ে গেল। মোস্তফা সাহেব তখনও বসে ডকুমেন্টসের দিকে তাকিয়ে। ওহি সাহেব ভাইয়ের পাশে বসলেন। বড় ভাইয়ের কাঁধে হাত রাখতেই মোস্তফা সাহেবের হাত কাঁপা উপলব্ধি করতে পারলেন। মোস্তফা সাহেব তখনও বিশ্বাস করতে পারছেন না ছেলের কথাগুলো। ছেলের এসব কথাবার্তা বা কাজ একটা দিকে ইশারা করছে তার ছেলে কাল থেকে নিজেদের কোম্পানিতে ফিরে আসবে। ওহি সাহেব হাসি মুখে বললেন, আমি ফ্ল্যাটের লোকেশন দিচ্ছি, তন্ময়ের ম্যানেজারকে বলে দিচ্ছি গাড়ির চাবি নিয়ে সকালে পৌঁছে যেতে। মোস্তফা সাহেব মাথা দোলালেন। আনোয়ার সাহেব বললেন, এইভাবে একদিন বাড়িতেও ফিরে আসবে ভাই, আপনি চিন্তা করবেন না। মোস্তফা সাহেব তো তা চাইন। সেদিনের ভুলের মাসুল তো 2 বছর ধরে গুনছেন, আর কত। আর পারছেন না তিনি। ছেলে স্ত্রী ফিরে আসুক, আপাতত শুধু এটাই তার চাওয়া। ওরও তখনও দরজার দিকে তাকিয়ে। ভ্যালেন্টাইন্সের সুন্দরতম তার তন্ময় বেশি দিন টিকল না। আহারে, কয়েকদিন আগে আবেগে আপ্লুত হয়ে কল দিয়েছিল বলে খুব বড়সড় ধমক খেয়েছে তন্ময়ের থেকে। ধমকে ধমকে ওরকে বেশ শেষ করে দিয়েছিল তন্ময়। অভিমানে সে আজ 2 দিন তন্ময়কে কল দেয়নি, কিন্তু 3 দিনের বেলায় ঠিকই কল দিয়ে কান্নাকাটি করে ভাসিয়ে ফেলল। একটু কথা বললে কি হয়? অনেক কিছু হয়। যখন মেয়ে ফ্রেন্ডসদের সাথে কথা বলেন তখন তার কেন কিছু হয় না? কারণ তারা মেয়ে ফ্রেন্ডস। আপনার কাছে কার গুরুত্ব বেশি? আপাতত কাজের গুরুত্ব বেশি। ফোন রাখ। আমারও তো পড়াশোনা আছে। আমি আপনার পড়াশোনার থেকে আপনাকে বেশি গুরুত্ব দিই। দিই না, কি করেছে কে? তাহলে আপনি আমাকে কেন গুরুত্ব দেন না? আমি একাই কেন আপনার এত গুরুত্ব দিই? আপনাকে নিয়ে এত ভাবি কেন? আপনি আমাকে একটুও পছন্দ করেন না, আমাকে নিয়ে একটুও ভাবেন না। ওর নিজের কান্নার শব্দে তন্ময়ের মিষ্টি হাসির শব্দ মিস করে গেল। সে শুধু শুনল, ফোন রাখ। তন্ময় যেমন ওর কান্নাকাটি শুনে না, তেমন ভঙ্গিতে কল কেটে দিল। তারপর মাসখানেকের মধ্যে কলেজ প্রোগ্রাম শুরু হয় ওরুর। প্রোগ্রাম শেষ করে ইন্টার সেকেন্ড ইয়ারের টেস্ট শুরু হয়ে গিয়েছে তার। পড়াশোনার চিন্তাভাবনা মাথায় গেঁথে আছে দেখে তন্ময় চিন্তাভাবনা নিতে পারছে না। তাই ডিসিশন নিয়েছে কিছুদিন তন্ময়কে কল মেসেজ করে বিরক্ত করবে না। এইভাবেও সে খেতে নিলে বা পড়াশোনায় ডুবলে পৃথিবীর সব কিছু ভুলে যাই, এমনকি তন্ময়কেও। কাল ওরুর হায়ার ম্যাথামেটিক্সের এক্সাম। সন্ধ্যায় বই খাতা নিয়ে দৌড় লাগিয়েছে তন্ময়ের বাসায়। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আশায় আছে জবেদা বেগম। দরজা খুলে দিবে, কিন্তু তার সামনে স্বয়ং তন্ময় দাঁড়িয়েছে। তন্ময়কে দেখে ওরু অবাক হলো বটে, কিন্তু তার অবাক হওয়ার সময় নেই। সে তন্ময়কে সরিয়ে ঘটঘট করে ঢুকে গেল ভেতরে। টেবিলে বই খাতা বিছিয়ে বসে পড়ল। যেসব ম্যাথ সে বুঝতে পারছে না খোলাখুলি তুলে ধরল তন্ময়ের সামনে, কিন্তু তন্ময়ের জবাব নেই। ওরু চিন্তিতভাবে মাথা ঘুরিয়ে তাকালো। তন্ময় বুকে 2 হাত পেঁচিয়ে দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে। ওর ডাকলো, ভাইয়া। তন্ময়ের কাটা গায়ে যেমন নুনের ছিটে লাগলো। ছাত করে উঠে ওরুকে চোখ রাঙিয়ে হনহনিয়ে চলে গেল। আশ্চর্য, ওরু বই হাতে তার পিছু ছুটেছে। দ্রুত ছুটতে গিয়ে পিছলে পড়তে নিয়ে পেছন থেকে তন্ময়ের টি শার্ট টেনে ধরল। ছিঁড়ে যাবার মতো শব্দ হলো মুহূর্তেই। ওরু দ্রুত ছেড়ে দিল টি শার্ট। বোকার মতো চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে দাঁড়িয়ে রইল। ছেঁড়া টি শার্ট পরিহিত তন্ময় ওরুর সামনে এসে দাঁড়িয়েছে। মুখের সামনে ঝুঁকে প্রশ্ন করল, আমাকে ফ্রি পেয়েছিস? না তো। যখন তখন আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলিস, ভিজিয়ে দিস, এখানে সেখানে ধরিস। সেম টু সেম আমি করলে কেমন হবে? শোধবোধ হবে। আমি কি পানি নিয়ে আসবো? তন্ময় দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। ওরু আশেপাশে নজর বুলিয়ে খেয়াল করল, জবেদা বেগম কোথাও নেই। ওরু উচ্চস্বরে ডাকতে লাগলো, বড় মা, ওই বড় মা। জবাব না পেয়ে ওরু ভয় পেয়ে বলল, বড় মা কোথায়? দেখছি না কেন? বাইরে গেছে বুঝি? তন্ময়ের জবাব নেই। ওরুর একটু খটকা লাগলো।
তন্ময়ের নিশ্চয়ই মেজাজ ভালো নেই, রেগে আছে লোকটা। রেগে থাকলেই এমন নিশ্চুপ থাকে এবং জবাব দেয় না। ওরু সেখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। অনেকগুলো ইম্পর্ট্যান্ট ম্যাথমেটিক্স বুঝতে পারছে না। ভেবেছে তন্ময় থেকে বুঝবে, তাই বাসার শিক্ষককে আসতে বলেনি। এখন তো মনে হচ্ছে আসতে বলতে হবে। ওরু আবারও দৌড় লাগালো টেবিলে, বইপত্র গুছিয়ে নিল। সে এখন বাড়িতে গিয়ে চাচ্চুকে বলবে তার হোম টিচারকে এক্ষুনি আসতে বলতে। ম্যাথমেটিক্স যতটুকু পারবে বুঝিয়ে দেবে। ওরু বেশ কিছু ম্যাথমেটিক্স কভার করে ফেলেছে। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে চেঁচিয়ে উঠল। হুট করে ইলেকট্রিসিটি চলে গেল। অন্ধকারে ওরও ভীষণ ভয় পায়, বলা যায় তার ফোবিয়া আছে অন্ধকারে। বইপত্র ফেলে দৌড় লাগালো অন্ধকারের মধ্যে। সামনে যা পেয়েছে সেটাই জাপড়ে ধরল। তন্ময় ভাইয়া, লাইট কিভাবে গেল? আমি কিভাবে বলবো? দেখেন না কেন গেল? আমি ভয় পাই। পেতে থাক। মানে কথা বলেন না কেন? আমি কিন্তু কিন্তু কি করবি? ওর ভয়ে এক প্রকার তন্ময়কে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। কিছুই করব না। আপনি প্লিজ দেখেন না কি হয়েছে, না হলে দরজাটা খুলে দেন। আমি বাসায় যাব। যা ধরেছে কে তোকে? অন্ধকারে কিভাবে যাব? আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুণ করেন না। করব না। তন্ময়ের তাড়া তাড়া কথা শুনে অরুর গলা শুকিয়ে কাট কাট। আচমকা তার গাল চেপে ধরল তন্ময়। ব্যথায় কুকড়ে উঠল অরু। এত শক্তি দিয়ে ধরেছে যে তার চোখ জোড়া ভিজে উঠেছে। আমি কিন্তু কেঁদে দিব। কেঁদে দে। আমি কিন্তু হাঁচি দিব। দে। নিজেকে সামনে নিয়ে বলল, দেখুন না লাইট ফাইট আছে নাকি কোথাও। ছাড় আমাকে, দেখি গিয়ে। না না, আমি ভয় পাই। এবার এভাবেই চলুন। দিশেহারা ওরু অনুভব করলো তন্ময় ঠায় দাঁড়িয়ে। তাকে যেতে না দেখে ওরু বলল, কি হলো, চলুন। তোকে কল দিয়েছিলাম, ধরিস নাই কেন? আমার ফোন তো বড় চাচ্চু নিয়ে গেছে। পরীক্ষা শেষ না হওয়া অবধি আর দিবে না। তন্ময়ের জবাব এলো না। হঠাৎ তন্ময় তাকে ছেড়ে চলে গেল। ওর চিৎকার চেঁচামেচি করবে এর পূর্বেই ইলেকট্রিসিটি চলে এলো। বুকে থুতু ছিটিয়ে ওর আশেপাশে তাকালো। ভয়ে তার কলিজা শুকিয়ে গিয়েছিল। তন্ময় ফিরে এসে বলল, যা টেবিলে বস। ওর দ্রুত পায়ে টেবিলে গিয়ে বসে পড়ল। তন্ময় এসে তার পাশে বসেছে। ওরও নিজেকে পড়াশোনায় ডুবাতে তৈরি। হুট করে তার চোখ গেল তন্ময়ের গলায়। লোকটার গলার মধ্যে উঁচু হয়ে আছে, যেটাকে যেন কি বলে, কলার বোন। দেখতে খুব আকর্ষণীয় লাগছে। ইচ্ছে করছে ধরতে। ওরও নিজের হাত জোড়া গুটিয়ে ফেলল। ওটা ধরলে তন্ময় তাকে চিন্তা মাটিতে পুঁতে দিবে। এইভাবে হবে বুঝেছিস? তন্ময়ের কণ্ঠে ভরকে গেল ওরও। বাজে চিন্তা ভাবনায় বিভর্ষে ম্যাথিউ মনোযোগ দেয়নি। তাহলে বুঝবে কিভাবে? নিজেকে মনে মনে বকাঝকা করে ভয়ে ভয়ে বলল, আরেকবার বুঝিয়ে দেবেন? তন্ময় তার হাতের কলম ফেলে দিল। চেয়ারে হেলান দিয়ে দুহাতে বুকে গেঁথে তাকিয়ে রইল, যেমন ওরুকে খেয়ে ফেলবে, চিবিয়ে চিবিয়ে খাবে এক্ষুনি। চোখ পিট পিট করে ওরু ধীরে বলল, আপনি আমাকে কেন কল করেছিলেন? তোর কি মনে হয় কেন করেছি? বকাঝকা করতে? থাপড়ে দাঁত ফেলে দিতে? কল করে দাঁত ফলানো যায় নাকি? সামনে আছিস, ফেলে দেখাবো? না না। গম্ভীর স্বরে তন্ময় বলল, চুপচাপ মনোযোগ দে। ওরু রোবটের মতো মাথা দোলালো।